Welcome students, welcome to Modern Group of Educations. আমি তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি দুর্বদল স্যার। আর আজকে আমরা যে টপিকটা করতে চলেছি সেটা হচ্ছে সেল সাইকেল এবং সেল ডিভিশন। ঠিক আছে, এটা যারা তোমরা নিটের জন্য পড়াশোনা করছো, যারা 11 এর বোর্ডসের জন্য পড়াশোনা করছো, তাদের দুজনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইজি টপিক, যেখান থেকে তোমরা মার্কস স্কোর করতে পারবে। ঠিক আছে, এটা এমন একটা টপিক যেটা তোমরা ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে পড়ে আসছো। তো সেই সেল ডিভিশন আর সেই সেল সাইকেল কি আলাদা এটা থেকে? না, একদমই নয়। ঠিক আছে, এটাতে তুমি পড়বে আরো বেশি ডিটেলসে। যে ডিটেলস তুমি যদি নিট অ্যাসপায়ারেন্ট হও, তো তোমাকে আরো বেশি ডিটেলসে পড়তে হবে, যেখান থেকে তুমি খুব ইজিলি তুমি নাম্বার স্কোর করতে পারবে। ঠিক আছে, তো আমরা যখনই সেল সাইকেলের কথা বলি, তো আমাদের ফার্স্ট জিনিস মাথায় আছে যে আমরা সেল সাইকেলটাকে কেন পড়বো, ওয়াই শুড বি স্টাডি অ্যাবাউট সেল সাইকেল। ঠিক আছে, তো এর ফার্স্ট জিনিস যেটা আসবে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অথবা তুমি যেটাকে তাৎপর্য বলতে পারো। তো সিগনিফিকেন্সের ব্যাপারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক্যালি যে যখনই আমাদের শরীর গ্রো করে, when the body grows in size, ঠিক আছে, grows in maturity। ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে সেল সাইকেল বা সেলের যে সেই বয়সগুলো ছিল সেগুলো তো নেই। এখন যত আমরা বড় হচ্ছি তত আমাদের সেলের নাম্বারগুলো, কাউন্টগুলো বেড়ে যাচ্ছে। তো সেল হ্যাজ টু ডিভাইড, সেলের নাম্বারগুলোকে বাড়ানো দরকার। তো হাউ উইল ইট অ্যাচিভ ইট? এটা অ্যাচিভ কি করে করবে? উইথ দ্য হেল্প অফ সেল ডিভিশন। ঠিক আছে, আর সেল ডিভিশন ইজ জাস্ট আ পার্ট অফ সেল সাইকেল। ঠিক আছে, তো আমাকে সেল ডিভিশনটাকে ইন ডিটেলসে পড়তে গেলে আমাকে সেল সাইকেলটা কি সেটা আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট জিনিস যেটা আমি সিগনিফিকেন্সে পেলাম সেটা হচ্ছে যে গ্রোথ বা বৃদ্ধি। এই গ্রোথের জন্য আমার দরকার হচ্ছে সেল সাইকেল অথবা সেল ডিভিশন। সেকেন্ড, আমি রিকভারি করছি কেন? যখন আমাদের ছোটবেলা কেউ যদি খেলতে গিয়ে কারো যদি কেটে ফেটে যায়, তখন সেগুলো সেই ঘাটাকে ভরার জন্য বা উন্ডটাকে হিল করার জন্য আমাদের সেলসগুলোকে ডিভাইড করতে হবে। এতে কি হবে? রিকভারি হবে। আর সেল এমন একটা জিনিস যেটা তোমরা জানো অলরেডি, যে সেল সাইকেল সবকটা সেলসের লোকেশন অনুযায়ী ওরা ডিফারেন্ট টাইপস অফ সেল সাইকেল বা সেল ডিভিশন দেখায়। যেরকম একটা এক্সেপশন তোমরা সকলেই জানো যে নার্ভ সেলস, নিউরনস ডিভাইড করে না। একবার সেই জন্মের সময় যেরকম নিউরনস তৈরি হয়ে গেল সেটাই থাকে, সেটা আর ডিভাইড করে না। আবার যেগুলো আমাদের স্কিন সেলস, সেগুলো প্রতিনিয়ত রেগুলার বেসিসে তারা ডিভাইড করে যাচ্ছে। তো সবার সেল সাইকেল বা সেল ডিভিশনের রেট সেম হয় না। তো মেইনলি সেল ডিভিশনের দুটোই সিগনিফিকেন্স, এক সেল গ্রোথ বা বডি গ্রোথ, অথবা সেকেন্ড হচ্ছে রিকভারি। ঠিক আছে, এবার আমরা যখনই সেল সাইকেলটার ব্যাপারে দেখতে শিখছি, তো সেল সাইকেলে জেনারেলি দু তিনটা জিনিস আছে। ঠিক আছে, তো সেল সাইকেলকে যদি আমি ডিভাইড করি, সেল সাইকেলকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ডিভাইড করি। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, আর দ্বিতীয়ত হচ্ছে তার মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজ এগুলোকে আমরা আরো ডিটেইলসে পড়বো। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তো বেসিক্যালি এটাকে আমরা কি ইকুয়ালি ভাবে ডিভাইড করি? একটা সেল সাইকেল, এটা যদি একটা 24 আওয়ার ক্লক হয়, তাহলে এটাকে আমরা ইকুয়ালি ডিভাইড করছি? না, ইকুয়ালি ডিভাইড করছি। বেসিক্যালি আমাদের গোটা সেল সাইকেলের খুব কম প্রপোর্শন বা খুব কম সেক্টরই আছে যেটা অ্যাকচুয়ালিতে মাইটোটিক বা ইনফেজে আছে। তো বাকিটা পুরোটাই, বাকি এই যে পুরো জায়গাটাই, এটা কি? এটা অ্যাকচুয়ালিতে ইন্টারফেজের অন্তর্গত। তো হোয়াট ইজ দিস ইন্টারফেজ? ইন্টারফেজ ইজ বেসিক্যালি দ্য রেস্টিং ফেজ। রেস্টিং ফেজ বলতে কি? সেটা ঘুমাচ্ছে? না, একদমই নয়। রেস্টিং ফেজ বলতে সেল ইজ নট ডিভাইডিং, সেলটা ডিভাইড করছে না, এটা মানে হচ্ছে রেস্টিং ফেজ বা ইন্টারফেজ। তো এবার একটা ইন্ট্রোডাক্টরি ধারণা হলো যে গোটা সেল সাইকেলের মেইনলি দুটো বড় ফেজ, এক ইন্টারফেজ আর এক মাইটোটিক ফেজ। এক ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ, মানে এমন একটা ফেজ যেখানে সেলটা ডিভাইড করছে না, আর একটা ফেজ যেখানে সেলটা ডিভাইড করছে। ঠিক আছে, এবার কিভাবে সেটা প্রসিড করে সেটা আমরা আস্তে আস্তে দেখব। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বডির ভেতরে যে কোনোই কাজ হোক না কেন, সেটা কি করবে? সেটা করে প্রোটিনস, আর কেউ না। ঠিক আছে, তো সব কিছুর পিছনে কি আছে? প্রোটিনস। তো ইন্টারফেস আর মাইটোটিক ফেজ। এবার আমরা
যখন ইন্টারফেস নিয়ে কথা বলছি তাহলে আমাকে ফার্স্ট জিনিস যেটা জানতে হবে সেটা ইন ডিটেইলসে সেটা হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেসকে আমরা এখনই দেখলাম কি, ইন্টারফেসটা বেসিক্যালি হচ্ছে রেস্টিং ফেজ, তাই তো? ইন্টারফেসটা হচ্ছে বেসিক্যালি রেস্টিং ফেজ, মানে এখানে ও রেস্ট করছে, সেলটা ডিভাইড করছে। তো ম্যাক্সিমাম ফেজ, এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম ফেজ, ম্যাক্সিমাম টাইমটাই সেল ডিভাইড করে না, খুব কম সময় এমন আছে যেখানে সেলটা ডিভাইড করবে। দ্বিতীয়ত কি দেখছি, এটা আরো সাব ক্যাটাগরিজ আছে বা সাব ফেজেস আছে। তো তুমি যদি আইসিসি বোর্ডে হও ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ সাব ফেজ, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হও তাহলে তুমি এটাকে বলবে উপদশা, ঠিক আছে? তো জেনারেলি আমাদের মধ্যে কি দেখবো, একটা হচ্ছে জীবন দশা বা জীবন ফেজ, একটা হচ্ছে এস ফেজ বা সিনথেসিস, আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে জি2 ফেজ। তো এই তিনটে বেসিক্যালি হচ্ছে ফেজ যেটার উপর ডিপেন্ড করবে আমাদের সেল সাইকেল ইন্টারফেস। তো সেল সাইকেল ইন্টারফেসে অ্যাকচুয়ালি তো তাহলে মেকানিজমটা কি হচ্ছে, বা সেল সাইকেল ইন্টারফেসে কি হচ্ছে ঘটনা? সেল সাইকেল ইন্টারফেসে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে সেলটা নিজেকে রেডি করছে তার ডিভাইড করার জন্য। আমি আরেকবার ছোট করে আঁকলাম যে এটা যদি সেল সাইকেলটা হয় তাহলে এইটুকু ফেজই আছে এম, বাকিটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এইখানটায় কি করবে, সেলটা নিজেকে রেডি করবে। নিজেকে রেডি করবে কেন? কারণ তাকে ডিভাইড করতে হবে। তো সেলটা ডিভাইড করবে কি করবে না সেইটার ডিসিশনও ওকে ইন্টারফেসে নিতে হবে, ঠিক আছে? যে আমার দরকার নেই সেলটা ডিভাইড করা, যে জিনিসটা দরকার নেই সেটা তো করার কোনো লাভ নেই। তো আমাকে ইন্টারফেসে তাহলে মেইনলি দুটো জিনিস করতে হচ্ছে, একটা সেলটাকে রেডি হতে হচ্ছে, সেকেন্ড জিনিস সেলটা ডিসিশন নিচ্ছে যে ওটা ডিভাইড করবে কি করবে, ঠিক আছে? তো এবার যখনই ধরো তোমার বাড়িতে কোনো গেস্ট আসে, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, ফার্স্ট গেস্টটাকে জায়গা করে দিতে হবে, তাকে থাকার জায়গা করে দিতে হবে। তো এখানে আমার অ্যাকচুয়াল মেকানিজমটা কি হবে, যে এখানে একটা সেল থাকবে, সেই সেলটা ডিভাইড করে দুটো ডটার সেলস ফর্ম করবে, তাই তো? তো এবার এখানে একটা লোক থাকতো, এখানে এখন দুটো লোক থাকবে, তাহলে ফার্স্ট জিনিস কি করতে হবে, তাকে জায়গা করে দিতে হবে থাকার। তো এই থাকার জায়গাটা হবে কোনটা, কোথায় যাবে, ফার্স্ট এই গ্রোথ ফেজে যাবে, জি1 ফেজে, ঠিক আছে? জি1 ফেজ মানে গ্রোথ 1 ফেজ, ঠিক আছে? গ্রোথ 1 ফেজ। এখানে কি করবে, এখানে কয়েকটা ইভেন্ট হবে। কি হবে, ফার্স্ট সেলের সাইজটা ইনক্রিজ করবে, সেলের সাইজটা ইনক্রিজ করবে। সেলটা কতটা, মানে যদি এই জায়গাটা এরকম ছোট থাকে সেটাকে বড় হতে হবে, এতটা বড়, তাহলেই হোক ডিভিশনের দিকে এগোবে, ঠিক আছে? এবার সেকেন্ড জিনিস, সেলটা এখানে ইনক্রিজ করলো, আর কি, তাকে এবার তোমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তুমি ওকে থাকার জায়গা করে দিলে, সেকেন্ড ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে তোমাকে ওখানে কি জানতে হবে, তাহলে ওখানে শুরু হবে আস্তে আস্তে কিছু কিছু বেসিক্যালি একদম স্টার্ট হবে, কমপ্লিট হবে না, স্টার্ট হবে কিসের সিনথেসিস, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রোটিনস, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রোটিনসের সিনথেসিস হওয়া স্টার্ট হবে, ঠিক আছে? এবার চলো মেন জিনিস হয়ে গেল। তো আমার জি1 ফেজ থেকে এইটুকুই জানা। সেল সাইকেল যখন এখানে শুরু হলো, এই ফেজের পর এখানে ফার্স্ট ফেজটা যেটা দেখলাম সেটা হলো জি1 ফেজ। এই জি1 ফেজে তাহলে কি হলো, জি1 ফেজে হলো বেসিক্যালি এই সেল সাইজটা ইনক্রিজ করলো, সেকেন্ড কিছু কিছু প্রোটিন ডিভাইড করলো, সিনথেসিস হওয়া স্টার্ট করলো, ফাইন। সেকেন্ড ফেজে আমি কি পেলাম, সেকেন্ড ফেজে আমি পেলাম যে এস ফেজ। এস ফেজ বলতে কোথায় লিখি, এস ফেজে আমি কি দেখছি, এস ফেজে দেখছি সিনথেসিস ফেজ, মানে এখানে কিছু তৈরি হবে, তাই তো? এখানে কিছু তৈরি হবে, তা কি তৈরি হবে, এখানে যে মেইনলি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? তাহলে এখানে ডিএনএ, যে নিউক্লিয়াসের ভিতরে একটা সেল, সেলের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ, এই ডিএনএটাকে সাইজে বড় হতে হবে, এই ডিএনএটাকে সাইজে বৃদ্ধি হতে হবে, সেটার জন্য এই ডিএনএ সিনথেসিস হবে। এই ডিএনএ সিনথেসিস কিভাবে হবে, যেটা তোমরা ক্লাস 12 এ গিয়ে দেখবে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনের মাধ্যমে, রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে এই ডিএনএটা যদি ডিপ্লয়েড অবস্থায় 2C ক্রোমোসোম থাকে তাহলে এই সংখ্যা তখন 4C হয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় নিট থেকে এই নাম্বারটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওটা ডিপ্লয়েড কন্ডিশনে আছে না হ্যাপ্লয়েড কন্ডিশনে আছে।
যদি ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে ডাবল 2C কন্ডিশনে আছে, হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল মানে শুধু C কন্ডিশনে আছে। যদি এখানে ডিপ্লয়েড থাকে 2C থাকে তাহলে সেটা ওখানে 4C হয়ে যাবে, আর যদি এটা শুধু C থাকে তাহলে ওখানে ওটা 2C হয়ে যাবে। ওকে, তারপর এখানে অ্যাকচুয়াল যে ডিএনএ রেপ্লিকেশনটা হলো তাহলে ডিএনএটা আমার ডাবল হয়ে গেল, আর এই যে প্রোটিন যেগুলো স্টার্ট হয়েছিল নিজেকে তৈরি করা, সিনথেসিস করা, ওটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার তারপরে তাহলে আমি এখানে জীবনটা পেলাম, এবার এস ফেজটা পেয়ে গেলাম। এস ফেজের গুরুত্ব তো কি, অ্যাকচুয়ালি এখানে ডিএনএ সিনথেসিস হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে, তুমি যদি বোর্ডের জন্য পড়াশোনা করে থাকো এখান থেকে তোমার একটা শর্ট নোট বেরিয়ে আসতে পারে। আচ্ছা, এবার তারপরে ফেজ কি আসবে, G2। G2 জি এর ফুল ফর্ম আমি কি বলেছি, জি এর ফুল ফর্ম বলেছি আমি গ্রোথ, তাহলে এটা হবে এখানে গ্রোথ ফেজ 2, গ্রোথ ফেজ 2। তো গ্রোথ ফেজ 2 তে এখানে কি হবে, গ্রোথ ফেজ 2 তে এখানে সেম, তাহলে এখানেও সাইজ একটু বাড়বে, সেলের সাইজ ইনক্রিজ হবে। ওকে, আর কি হচ্ছে, আর হচ্ছে যে ধরনের প্রোটিনস, আরো তো অনেক প্রোটিনস লাগবে ডিভিশন করার জন্য, অনেক বেশি প্রোটিনস লাগবে। ঠিক আছে, তাহলে প্রোটিনস গুলো সিনথেসিস কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে অনেক কটা প্রোটিনের সিনথেসিস কমপ্লিট হবে। অনেক সেলে আরএনএ থাকে, আরএনএ, এই আরএনএ গুলো তো এখানে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আরএনএ সিনথেসিস গুলো কমপ্লিট হবে, আরএনএ সিনথেসিস গুলো কমপ্লিট হবে। আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট, আমি এখনই বলেছিলাম যে সেলটা শুধুমাত্র নিজেকে রেডি করবে না, সেলটা ডিসিশন নেবে যে সেলটা ডিভাইড করবে কি করবে না। তাহলে এইখানে অ্যাকচুয়াল ডিসিশনটা হবে সেল ডিসাইডস যে ও সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেলটা ডিসাইড করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই ও G2 থেকে M এর দিকে যাবে, যদি ঠিকঠাক না থাকে তাহলে ও আটকে দেবে সেল ডিভিশনকে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস অনেক জনের মাথায় কোশ্চেনটা আসবে, এটা হলো মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বা একটা ইন ডিটেইলিং পার্ট অফ দ্য সেল সাইকেল, ওভারঅল ভিউটা। ঠিক আছে, এবার আমার একটা কোশ্চেন মাথায় আসে যে সেলটা কি করে বুঝবে যে সেলটা ডিভাইড করতে হবে কি হবে না। এটা তো পুরো সেল সাইকেলের মধ্যে গেল, সেলটা কি করে বুঝছে, আমাকে তো কেউ বলে দিচ্ছে না সেলটাকে যেন তোমাকে ডিভাইড করতে হবে, তাহলে সেলটা কি করে বুঝবে। ঠিক আছে, তো এই সেলটা কিভাবে বোঝে, এইখানে একটা রেশিও ম্যাটার করে যেটাকে বলে নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক রেশিও, যেটা তুমি সাইটোপ্লাজম বাই নিউক্লিয়াসও ধরতে পারো বা নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমও ধরতে পারো। এই নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমিক রেশিও ওর উপর ডিপেন্ড করে যে সেলটা ডিভাইড করবে কি করবে না। ভেবে দেখো যে এই একটা সেল, এই সেলটা এইরকম একটা কন্ডিশনে আছে যেখানে এখানে একটা নিউক্লিয়াস, এটা একটা সাইটোপ্লাজম। ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম যে নিউক্লিয়াসের রেশিও 1:4 এ পড়ে আছে। ঠিক আছে, এবার এই সেলটা এখন কি হবে, G1 ফেজে গেলে তাহলে ওর সাইজটা অনেক ইনক্রিজ করবে। তাহলে এখন ওর সেলটা ধরো রেশিওটা এখানে একটা এরকম বড় সেল হলো আর নিউক্লিয়াস এইটুকু, তাহলে ওর এখন রেশিওটা কত গেল, 1/16 হয়ে গেল ফর এক্সাম্পল। তাহলে দেখো এখানে এই রেশিওটা কমে গেছে, এই রেশিওটা কমে গেল বলে এই সেলটা এখন বুঝতে পারছে যে ও আচ্ছা মানে সাইটোপ্লাজমটা অনেক বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে এখন ডিভিশনের দিকে এগোতে হবে। এবার তাহলে অনেকের মনে প্রশ্ন আসবে যে প্লান্টের ক্ষেত্রে আমার টার্সিডিটি একটা ব্যাপার আছে, যে প্লাজমোলাইসিস করেছি, সেই প্লাজমোলাইসিসে মানে কি সেলটার ভিতরে জল ঢুকলো তো সেলটা অনেক সময় ফুলে যায়, তাহলে কি তখন সাইটোপ্লাজম তো ইনক্রিজ করলো, তাহলে তখনও কি সেলটা ডিভাইড করবে, অ্যাকচুয়ালি তো তা নয়। কারণ শুধুমাত্র যে এখানে সাইটোপ্লাজম রেশিওর উপর ডিপেন্ড করবে তা নয়, এখানে এই যে নানা রকম প্রোটিনস, আরএনএ এরা যে আছে বা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে চেক পয়েন্টস যে ব্যাপারগুলো আছে সেগুলোর উপর সব কিছু একটা নেটওয়ার্ক তৈরি করে ওরা ডিপেন্ড করবে যে ওটা সেলটা ডিভাইড করবে কি করবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এবার এখানে এক জিনিস দেখলাম যে একটা এই রেশিও, সাইটোপ্লাজমিক রেশিও। সেকেন্ড জিনিস আমাকে মনে রাখতে হবে যে G1 ফেজে ঢোকা মাত্রই, G1 ফেজ যদিও অ্যাক্টিভ হয় যে হ্যাঁ আমি G1 ফেজে বসে আছি এবং আমাকে এখন সিনথেসিস ফেজে বা ডিভিশন ফেজে যেতে হবে, তাহলে ওর মেটাবলিক অ্যাক্টিভিটিস, সেলটা নিজের মেটাবলিক অ্যাক্টিভিটিসকে প্রচুর বাড়িয়ে দেবে। ঠিক আছে, আমরা অন্যান্য সাবজেক্টেও দেখেছি যে একটা ইলেকট্রন যখন থাকে সে গ্রাউন্ড স্টেটে থাকে, তার মানে ও স্টেবল কন্ডিশন, কিন্তু ও এক্সাইটেড হয়ে গেল, ওর যখনই ওর মধ্যে প্রচুর এনার্জি আসবে তখন ও এক্সাইটেড মোডে চলে যায়।
এখানেও সেম, এখানে কি হবে, ও নর্মাল একটা কন্ডিশনে বসে আছে, তার মেটাবলিক অ্যাক্টিভিটি এত বেড়ে গেছে যে তাদের মধ্যে ও এখন এক্সাইটেড মোডে চলে গেছে। ও এক্সাইটেড মোডে গেছে, তার সাথে এই রেশিওটা দেখলো, চেক করলো যে হ্যাঁ আচ্ছা এই রেশিওটাও কমে গেছে বা বেড়ে গেছে, যার জন্য আমাকে এখন পরবর্তী ফেজগুলোতে যেতে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকের দিকে এগাবো। এবার আমরা কোন জায়গায় ইন্টারফেস আমাদের শেষ হয়েছে, এবার ইন্টারফেস শেষ হওয়ার পর আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম সেটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই এম ফেজ বা মাইটোটিক ফেজের ব্যাপারে আমরা জানতে গেলে ফার্স্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, তা মাইটোসিসে জেনারেলি কি হবে, মাইটোসিসে জেনারেলি একটা সেল থেকে ডিভাইড করে দুটো ডটার সেলস ফর্ম করবে, একটা সেল ডিভাইড করে দুটো ডটার সেলস ফর্ম করবে। ঠিক, তো এখানে একটা জিনিস তোমরা সবাই জানো যে এখানে যদি 2C নাম্বার অফ ক্রোমোসোম থাকে তাহলে এখানেও 2C নাম্বার অফ ক্রোমোসোম থাকবে, এখানেও 2C নাম্বার অফ ক্রোমোসোম থাকবে। ঠিক আছে, তাই জন্য একে আমরা বলি ইকুইভ্যালেন্ট ডিভিশনস। কি বলবো, ইকুইভ্যালেন্ট ডিভিশন। ঠিক, মিওসিসের ক্ষেত্রে ক্রোমোসোম নাম্বার কমে যায়, তাই জন্য ওখানে ওটাকে রিডাকশন ডিভিশন বলে, কিন্তু এখানে যেহেতু এটা সেম তাই এখানে ইকুয়াল ডিভিশন বা ইকুইভ্যালেন্ট ডিভিশন বলা হয়। তো মাইটোসিসের সিগনিফিকেন্স কি, মাইটোসিসের সিগনিফিকেন্স ইজ সেম অ্যাজ দ্যাট অফ সেল ডিভিশন। সেল ডিভিশনে কি হয়, গ্রোথ, রিকভারি, যেটা আমি একটু আগে বললাম। তো সেম এখানে মাইটোসিস করেও আমরা সেম জিনিসগুলোকেই করতে পারি। তার ওর সিগনিফিকেন্স বা তাৎপর্যের মধ্যেও কি পড়বে, ওর সিগনিফিকেন্স বা তাৎপর্যের মধ্যেও পড়বে সেম, গ্রোথ আর রিকভারি। ঠিক আছে, ওকে। তো এবার মাইটোসিসের যে উপদশাগুলো বা মাইটোসিসের যে সাব ফেজেসগুলো সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তো মাইটোসিসের যে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে প্রোফেজ, সেটাকে বলে প্রোফেজ। তো এই প্রোফেজে কি হচ্ছে, প্রোফেজে জেনারেলি আমি দেখবো যে এটা একটা সেল ছিল, সেলটা সাইজে বড় হয়েছে, এই সেলটার মধ্যে এখানে নিউক্লিয়াস। ঠিক, এই নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ ঠিক বলবো না, বা এখানে তখন আমি বলবো এটাকে ক্রোম্যাটিন নেটওয়ার্ক। এখনো ক্রোম্যাটিন নেটওয়ার্ক অবস্থাতেই আছে। ঠিক, আচ্ছা, এবার প্লান্ট সেল আর অ্যানিমাল সেলসের ক্ষেত্রে একটু হলেও এটা আলাদা, কারণ অ্যানিমাল সেলসে আমি এখানে কি পাই, সেন্ট্রিওলস দেখতে পাই, সেন্ট্রিওলস ইন কেস অফ অ্যানিমালস, কিন্তু প্লান্ট সেলে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি এখন বেসিক্যালি ফোকাস করে চলবো অ্যানিমাল সেলে। ঠিক আছে, তারপরে আমি ওটাতে প্লান্ট সেল বলে দেবো। তো প্রোফেজে আমি এটা একটা অনেক ডাইনামিক, তো সেল ডিভিশনটা ব্যাপারটাই পুরো ডাইনামিক, কোনো একটা কনস্ট্যান্ট স্ট্যাটিক জোনে আমি ওটাকে দেখতে পারি না, তো ওটা কোনোদিন থেমে নেই, এটা চলমান। তাহলে আমি যেগুলো বলবো যে ইভেন্টসগুলো চলছে, এটা অনেকটা তুমি 3Dতে ভাবো। ঠিক আছে, যে ওটা একটা ভিডিওর মতো চলছে। তো ফার্স্ট যখন প্রোফেজে এসছে তখন এখানে এই যে সেন্ট্রিওলগুলো আছে এরা সাইমেন্টেনিয়াসলি স্টার্ট করে এই পোলসের দিকে এগোনো। তো এটাকে যদি একটা পোল দেখি, তাহলে এদিকে মুভ করছে, তখন এদিকে মুভ করতে শুরু করবে। ঠিক আছে, তো এইরকম একটা মুভমেন্ট দেখতে পাবো এদের মধ্যে। সেকেন্ড আমি কি দেখবো, আমি দেখবো যে এই যে নিউক্লিয়াস মেমব্রেন আছে, নিউক্লিয়াস মেমব্রেনটা আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে এটা নষ্ট হয়ে যাচ্ছে, বা ইট ইজ ডিসঅ্যাপিয়ারিং, দ্য নিউক্লিয়ার মেমব্রেন স্টার্টস ডিসঅ্যাপিয়ারিং। আচ্ছা, এই ক্রোম্যাটিন নেটওয়ার্ক যেটা আছে, ক্রোম্যাটিন নেটওয়ার্কটা আরও কনডেন্স হতে থাকছে, আরও সংকুচিত হতে থাকছে। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস দেখলাম। ফার্স্ট, একটা ক্রোম্যাটিন নেটওয়ার্ক কি হবে, কনডেন্স হবে, মানে ছোট হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড, এই যে এখানে সেন্ট্রিওলসগুলো আছে, সেন্ট্রিওলস স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য পোল, তারপর নিউক্লিয়ার মেমব্রেন স্টার্টস ডিসঅ্যাপিয়ারিং, মানে আস্তে আস্তে গায়েব হতে শুরু হয়েছে। এবার এটা মনে রাখবে
যে কোনো জিনিস সবসময় ইনিশিয়াল ফেজে বা স্টার্টিং ফেজে টাইম নেয়, ঠিক আছে। তো এই যে দেখলাম, যদি আমি গোটা সেল সাইকেলটা দেখি, তো সেল সাইকেলের মধ্যে এম ফেজটা কিন্তু অনেক ছোট, কিন্তু ইন্টারফেসটা অনেক বড়। তো ইন্টারফেসে অনেক বেশি টাইম লাগিয়েছে। এই ইন্টারফেসের পর মাইটোসিসের যেগুলো সাব ক্যাটাগরিজগুলো আছে বা সাব ফেজগুলো আছে, যেরকম প্রোফেজ, জানো তোমরা এগুলো সবাই, যে প্রোফেজ, মেটাফেজ, ঠিক আছে, অ্যানাফেজ, টেলোফেজ, তো আর লাস্টেরটা হচ্ছে সাইটোকাইনেসিস, ঠিক। এর মধ্যে থেকে দেখো ফার্স্ট কোনটা এসছে, ফার্স্ট এসছে প্রোফেজ। তাহলে ও সবচেয়ে বেশি সময়ও কোথায় লাগাবে, ইনিশিয়াল স্টেজে, মানে প্রোফেজ। তাহলে এই যতগুলো ফেজ আছে তার মধ্যে সবচাইতে বড় লেন্দি মানে লংগেস্ট ফেজ কোনটা, প্রোফেজ, ঠিক আছে। এখান থেকে অনেক সময় শর্ট কোয়েশ্চেন্স আসে। সেকেন্ড, ক্রোম্যাটিন কন্ডেনসেশন দেখলাম, সেন্ট্রিওলসগুলো মুভ করতে শুরু করলো, আর নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করতে শুরু করেছে। এবার এর সাথে সাথে আরেকটা জিনিসও আছে, আরেকটা জিনিস হচ্ছে স্পিন্ডেল ফাইবার অথবা বেনতন্তু, ঠিক আছে। এটাও আস্তে আস্তে এখন তৈরি হওয়া স্টার্ট করলো, কমপ্লিট হয়নি, স্টার্ট করলো, ঠিক আছে। এবার বইতে দেখবে যে অনেক ছবি দেওয়া আছে, একটা পার্টিকুলারলি একটা প্রোফেজের ছবি দেওয়া আছে, পার্টিকুলারলি একটা মেটাফেজের ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওটা না টিপিক্যাল। তো ব্যাপারটা তুমি যদি কোনোদিন ইন রিয়েল লাইফ মাইক্রোস্কোপের তলায় দেখো, তো তুমি কোনোদিন পার্টিকুলারলি এটাকে সেপারেট আউট করতে পারবে না যে এটা প্রোফেজে আছে, এটা আর্লি প্রোফেজে আছে, এটা লেট প্রোফেজে আছে, এটা মেটাফেজে আছে। ওরকমভাবে বলাটা খুব কঠিন, কারণ জিনিসটা প্রপার ডাইনামিক, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা মাথায় ইমাজিনেশন ধরার জন্য, যে আচ্ছা আমাদেরকে একটা রেফারেন্স ধরার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, প্রোফেসর তাহলে এইগুলো ওর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে গেল। এই চারটে জিনিস লিখলে মোর দ্যান ইনাফ নাম্বার তুমি পেয়ে যাবে প্রোফেসর। প্লাস আঁকাতে তুমি আস্তে আস্তে কি দেখাবে, যে সেন্ট্রিওলসগুলো এদিকে মুভ করতে স্টার্ট করেছে, নিউক্লিয়ার মেমব্রেনটা এরকম ডিসঅ্যাপিয়ার করতে স্টার্ট করেছে, আর স্পিন্ডেল ফাইবার স্টার্ট হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট ফেজ কি, নেক্সট ফেজ হচ্ছে মেটাফেজ, ঠিক আছে। নেক্সট ফেজ হচ্ছে মেটাফেজ। এবার অনেক বইতে লেখা আছে যে ক্রোমোজোমসকে নাকি আমরা প্রোফেজে দেখতে পাই, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে তারা তো পার্টিকুলারলি তোমাদের বইতে লেখা আছে যে প্রোফেজকে নাকি আমরা প্রোফেজে নাকি আমরা ক্রোমোজোমসকে দেখতে পাই, কিন্তু এইটা কনসেপচুয়ালি ভুল, ঠিক আছে। এই কথাটা কনসেপচুয়ালি ভুল। এবার আসবে মেটাফেজ, সেকেন্ড দশা হচ্ছে মেটাফেজ। এখানে এই যে মেটাফেজ যদি আমি আঁকাটা আঁকি, তো আমি যেটা টিপিক্যাল বইতে আঁকাটা থাকে, যে দুটো সেন্ট্রিওলগুলো দুটো মেরুতে বা দুটো পোলসে চলে গেছে, ঠিক আছে। আর এর যে ক্রোমোসোমসগুলো আছে এরা এরকম ইকুইটোরিয়াল প্লেনে সজ্জিত বা সেজে আছে, আর স্পিন্ডেল ফাইবারস এভাবে কমপ্লিট ধরা। এটা হচ্ছে মেটাফেজের আঁকা, যেটা আমরা বইতে পেয়ে থাকি। এবার তাহলে মেটাফেজের আমি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি দেখব? ফার্স্ট, স্পিন্ডেল ফাইবার কমপ্লিট, ঠিক আছে। সেকেন্ড, সেন্ট্রিওলস অ্যাট পোলস, মানে সেন্ট্রিওলসগুলো দুটো প্রান্তে আছে বা পোলসে আছে, এন্ডসে আছে, ঠিক আছে, পোলার এন্ডস। আচ্ছা, তারপর ক্রোমোজোমস অ্যাট ইকুইটোরিয়াল প্লেন। এটাকে যদি তুমি ইকুয়েটার মেনে চলো তো দেখবে একদম মাঝে আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল মেটাফেজের দশা। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্রোমোজোমস কিভাবে আমরা একটা কনসেপচুয়ালি জিনিসটাকে ভাবি। হ্যাঁ, আমাদের এখানে একটা জাল আছে, নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক থেকে আমি একটা ক্রোমোজোমের স্ট্রাকচার পাবো, আইদার এরকম আর না হলে এরকম। এই দুটো ডায়াগ্রাম কিভাবে আসলো, এই ফেজ থেকে এ অনেকটা গোটাচ্ছে, তো এটা সাইজে অনেক বড়, এই ক্রোম্যাটিক নেটওয়ার্ক।
এটা ক্রোম্যাটিক নেটওয়ার্কটা সাইজে আরো ছোট হতে 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 কন্ডেন্স হতে 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 তোমরা যারা ঘুড়ি ওড়াও তারা দেখবে কি লাটাইয়ের মতো তোমরা ঘুড়িটাকে সুতোগুলোকে এরকম পেঁচাতে থাকো, তো যত অনেকটা যখন তুমি এটা সুতোটাকে ছাড়ো তখন সেটা অনেকটা ডিস্টেন্স অব্দি যায়, তাই তো? যেমন খুশি, যারা সুতো জটলা হয়ে আছে। কিন্তু যখন তুমি ওটাকে গুটিয়েছো, যখন তুমি ওটাকে লাটাইয়ের মধ্যে ভালো করে গোটানো, তখন কি দেখবে ওটা কম জায়গার মধ্যে অনেকটা চলে এসছে, ঠিক আছে? আর প্রপার একটা শেপ আছে। তো এখানেও সেম হলো, এটা কন্ডেন্স হয়েছে, এটা ছোট হয়েছে, ছোট হয়েছে বলে কারণ আমরা এখানে ক্রোমোসোম স্ট্রাকচারটা দেখতে পেলাম, ঠিক আছে? তা এটা পার্টিকুলারলি কখন হয়? পার্টিকুলারলি এটা তখনই হবে যখন এটাও মেটাফেজ দশায় আসে। তো তাহলে প্রপার আমরা ক্রোমোসোমকে কখন দেখতে পাই? আমরা ক্রোমোসোমকে দেখতে পাই মেটাফেজে আমরা ক্রোমোসোমকে ভিউ করতে পারি, ক্রোমোসোমকে স্টাডি করতে পারি মেটাফেজেই। প্রোফেজে ও কন্ডেন্স হতে শুরু করেছে, ঠিক আছে? কন্ডেন্স হতে ও শুরু করেছে, তার মানে কি? তার মানে ও ক্রোমোসোম তৈরি করা শুরু করেছে, বাট ও ক্রোমোসোমকে আমরা এখন চিনতে পারছি না ক্রোমোসোম রূপে, যে কোনটা কোন ক্রোমোসোম। তো আমরা কখন দেখতে পাবো? যখন ও মেটাফেজে পুরো কমপ্লিট ও কন্ডেন্স হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাকে যদি কোয়েশ্চেন আসে, তুমি নিটেও যদি এই কোয়েশ্চেনটাকে এনকাউন্টার করো যে তুমি একটা ক্রোমোসোমকে কোন ফেজে দেখতে পাও, তো অবভিয়াসলি ওর অ্যান্সার মেটাফেজ, প্রোফেজ নয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রোফেজ থেকে মানে ইনিশিয়ালি প্রোফেজ থেকে স্টার্ট হয়, কমপ্লিট হয়, একদম এক্স্যাক্ট ভাবে দেখতে কোথায় পাবো? মেটাফেজ, ঠিক আছে? আচ্ছা, বললাম জিনিসটা ডাইনামিক। তো প্রোফেজ, লেট প্রোফেজ আর একদম মানে প্রোফেজের শেষ দিকটা আর মেটাফেজের শুরুর দিকটা তুমি সেভাবে ওইভাবে আলাদা করতে পারবে না, সেপারেট আউট করা যায় না, তো দুটোই একই ওভারল্যাপ করার মতো ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে সেরকম কিছুই নেই, মেনলি তিনটে জিনিস মনে রাখার, যে স্পিন্ডেল ফাইবারগুলো, এই যে বেনতন্তুগুলো যেগুলো আছে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে এটা পুরোটা কমপ্লিটেড। এখানে ইকুইটোরিয়াল প্লেনের মধ্যে ক্রোমোসোমসগুলো দেখতে পাচ্ছি প্রপার, আর কি সেন্ট্রিওলসগুলো দুটো প্রান্তে চলে গেছে। আরেকটা জিনিস দেখলাম, দেখো এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন এখন কিন্তু নেই, সব শেষ, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন পুরো প্রোফেজে আউট হয়ে গেছে, ঠিক? এবার আরেকটা জিনিস, এবার এইখানে যেটা জানার, যে ক্রোমোসোমগুলো যে আছে, এই ক্রোমোসোমগুলো এই স্পিন্ডেল ফাইবারের উপর কিভাবে আছে? তো অনেক তোমরা সবাই আশা করছি রোপওয়ে চড়েছো, তাই তো? তাহলে রোপওয়েতে কি হয়? এখানে এরকম একটা তার থাকে, তার, এই তারের উপর তুমি দেখবে এখানে একটা এরকম হুক মতো থাকে, আর হুকের পর এখানে একটা রোপওয়ে, ঠিক? এখানেও সেম কনসেপ্ট। এই যে তারটা তুমি দেখলে সেটা নাথিং বাট স্পিন্ডেল ফাইবার, এই স্পিন্ডেল ফাইবারের পর এইখানে আছে কি? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, একটা ক্রোমোসোম। এটা যদি আমি একটা ক্রোমোসোমকে ধরি, তাহলে কিরকম হবে ব্যাপারটা, এটা মুছলাম। তো এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে এটা একটা ক্রোমোসোমের স্ট্রাকচার, যেটা আমরা যে পার্টিকুলারলি চিনে থাকি বা জেনে থাকি, ঠিক? এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, এটাকে আমরা বলবো ক্রোম্যাটিড, ঠিক? তাহলে এই সেন্ট্রোমিয়ারে এইরকম একটা হুকের মতো একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা কি? বেসিক্যালি একটা প্রোটিন, এই হুকটা, ঠিক আছে? আর এই হুকটার নাম কি? এই হুকটার নাম হচ্ছে কাইনোটোকোর। কি নাম? কাইনোটোকোর। এই কাইনোটোকোর হচ্ছে একটা হুক লাইক প্রোটিন, যেটা এই স্পিন্ডেল ফাইবারের ওপর এরকমভাবে এই ক্রোমোসোমটাকে ঝুলিয়ে দেয়। এবার যখন আস্তে আস্তে যাবে, তো এই হুকটা যেরকমভাবে যাচ্ছে সেরকমভাবে ওটা যাচ্ছে, ঠিক? এই স্পিন্ডেল ফাইবারটা তাহলে কি দিয়ে তৈরি? এই স্পিন্ডেল ফাইবারটা তাহলে কি? এই স্পিন্ডেল ফাইবারটা হচ্ছে একটা টাইপ অফ সাইটোস্কেলিটন বা অথবা মাইক্রোটিবিউল টু বি এক্স্যাক্ট, ঠিক আছে? যেটা আমরা পরে বা আগে দেখেছি, মাইক্রোটিবিউল, ঠিক আছে? মাইক্রোটিবিউলটা একটা তারের মতো সাইটোস্কেলিটন, যেটা আমার সেলের স্ট্রাকচারটাকে সাপোর্ট দিচ্ছে, ঠিক? আর তার উপর কে ঝুলে আছে? কাইনোটোকোরের মাধ্যমে। কাইনোটোকোরটা কোথায় আছে? সেন্ট্রোমিয়ারে আছে। এই সেন্ট্রোমিয়ারটার ওপর এই ক্রোমোসোমটা এরকমভাবে ঝুলে আছে, ঠিক? আচ্ছা, এবার নেক্সট ফেজ তাহলে কি? নেক্সট ফেজ হচ্ছে আমাদের অ্যানাফেজ। অ্যানাফেজেরটা তাহলে কি হলো? এবার ক্রোমোসোমসগুলো যখন ইকুইটোরিয়াল রিজনে আছে, এবার ওকে কি করতে হবে? ওকে ডিভাইড করতে হবে, তাই তো?
তাহলে ওকে এই জিনিসটাকে পুরো টেনে এরকম ধরো মিডিলে আছে, তো এটাকে যদি তুমি দুটো করার চেষ্টা করো তাহলে এটাকে এখন মাঝখান থেকে এরকম টানতে হবে, যেই টানবে তা এটা কি হবে, ছিঁড়ে বেরিয়ে যাবে, তাই তো? এখানে এরকম ক্রোমোসোমটা জুড়ে ছিল, যেই তুমি ওটাকে টানলে এটা যেরকম মাঝখান থেকে ছিঁড়ে বেরিয়ে গেল, দুটো দিকে আলাদা হয়ে যাবে। তো আমাদের যে টিপিক্যাল ডায়াগ্রাম যেটা বইতে দেওয়া থাকবে সেটা কি, ঠিক আছে? টিপিক্যাল ডায়াগ্রামটা থাকবে যে এখানে একটা পোল আছে সেন্ট্রিওল, এখানে আরেকটা পোল আছে সেন্ট্রিওল, দিয়ে এইখানটায় এরকমভাবে ক্রোম্যাটিডসগুলো আছে যেটা সেন্ট্রোমিয়ার থেকে ছিঁড়ে গেল, আর একদম এন্ডে পৌঁছে গেছে, ঠিক? এটা হলো আমাদের ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের অ্যানাফেজের, যেটা একদম লাস্ট, মানে ফাইনাল লেট অ্যানাফেজ, মানে যেখানে অ্যানাফেজটা কমপ্লিট হবে। তাহলে অ্যাকচুয়ালিতে তুমি এটাকে ইনিশিয়াল স্টেজে কীভাবে দেখবে? ইনিশিয়াল স্টেজে তুমি এটাকে দেখবে যে ও এখানে এরকমভাবে ক্রোমোসোমটা ছিল, ঠিক? এই ক্রোমোসোমটা মাঝখান থেকে ছিঁড়ে গেল, মানে এইটা হাফ, এদিকে হাফ, এদিকে হাফ, তাই তো? তাহলে এখানে দুটো ক্রোম্যাটিড আর এখানে দুটো ক্রোম্যাটিড হলো। এবার একে আস্তে 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 নিজের দিকে টানছে, টানতে 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 লাস্টে ও এইরকম একটা ফেজে পৌঁছে গেল, যেখানে গিয়ে অ্যানাফেজ কমপ্লিট। তাহলে অ্যানাফেজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে মেন সেল সাইকেলে, গোটা সেল সাইকেলে সবচেয়ে ইম্পর্টেন্ট দশা, সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ কি? ইজ অ্যানাফেজ। কেন? কারণ অ্যানাফেজেই অ্যাকচুয়াল কিন্তু ডিভিশনটা হলো, যেটা আমরা সিনথেসিস ফেজে দেখেছিলাম যে 2C ক্রোমোসোমটা 4C হয়েছিল, এটা মানে ডাবল হয়ে গেছিলো। ওই 2C ক্রোমোসোমটা 4C কি, ওই 4C ক্রোমোসোমটা আবার 2C-তে ব্যাক করলো, কিভাবে? অ্যানাফেজের জন্য। তো যদি অ্যানাফেজ না হয় তাহলে কি দেখবো? আমাদের ক্রোমোসোম নাম্বারটা কমেনি, যেটা খুব বড় একটা প্রবলেম হয়ে যেত পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে? যে আমাদের আর অর্গানিজমগুলো ডিপ্লয়েড হতো না, বা যেসব রোগগুলো আমরা দেখি যেখানে অ্যানাপ্লয়েডি হয়, মানে প্লয়েডি আসে ব্যাপারটা, পলিপ্লয়েডি, ঠিক আছে? যেখানে 2N নর্মাল থাকার কথা, 2N এর জায়গায় বা 2C-র জায়গায় অন্য কিছু আছে, 3C 4C 5C যাই আসুক, ঠিক আছে? সেখানে আমরা কি বুঝবো যে কোথায় একটা ভুল হলো? ভুলটা হলো এই অ্যাকচুয়ালিতে এই অ্যানাফেজে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ওকে, ফাইন। অ্যানাফেজে তাহলে আমি এবার অ্যানাফেজের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাকে জানতে হবে। তাহলে অ্যানাফেজের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমার কী কী জানার? ফার্স্ট জিনিস দেখব যে স্পিন্ডেল ফাইবার্স আর ব্রোকেন, ঠিক আছে? ক্রোম্যাটিডস separate from centromere and move towards poles. এই যে লাইনটা তোমাকে বললাম, ঠিক আছে, যে ক্রোম্যাটিডস মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে দুটো প্রান্তে বা দুটো পোলসের দিকে মুভমেন্ট, তো এটাকে আমরা বলি অ্যানাফেজিক মুভমেন্ট। এটাকে আমরা বলবো অ্যানাফেজিক মুভমেন্ট অথবা অ্যানাফেজিও চলন, ঠিক আছে? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তারা ওটাকে অ্যানাফেজিও চলন হিসাবে জানবে। শুধু এই লাইনটা যে ক্রোম্যাটিডগুলো মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে দুটো প্রান্তে চলে যাওয়া, এটা কি বলবে? অ্যানাফেজিও চলন, ঠিক আছে? কমপ্লিট। এখানে আমাদের অ্যানাফেজ কমপ্লিট, এটা আমি লিখে দিলাম, এটা কি গোলাবে না, এটা ছিল বেসিক্যালি অ্যানাফেজ। ভালো কথা, অ্যানাফেজ শেষ। তো এই যে স্পিন্ডেল ফাইবারগুলো আছে, এই স্পিন্ডেল ফাইবারগুলো ছোট হচ্ছে কি করে? এটা একটা কোয়েশ্চেন, তাই না? তাহলে এখানে স্পিন্ডেল ফাইবারগুলো টানছে, কে টানছে? এখানে যে সেন্ট্রিওলগুলো ছিল সেই সেন্ট্রিওলগুলোকে টানছে। কিভাবে টানছে? বেসিক্যালি এই যে আমি তোমাকে এখন বললাম যে এখানে একটা স্পিন্ডেল ফাইবার ছিল, তার উপর একটা হুকের পর এখানে একটা ক্রোমোসোম ঝুলছে, তো এই ক্রোমোসোমটা কি মুভ করছে, তো যেই ও এই পজিশন থেকে ধরো এই পজিশনে গেল, এখানে যে ফাইবারটা আছে ওই ফাইবারটা ভেঙে গেল, ঠিক? আবার ও যখন এখান থেকে এখানে মুভ করলো, এই ফাইবারটা ভেঙে গেল, ডিসইন্টিগ্রেট করে গেল, তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে আস্তে আস্তে ছোট ছোট হতে 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 ওটা কমপ্লিট। ওকে, নেক্সট এখানে আমার হলো অ্যানাফেজ কমপ্লিট। এবার আসবে কি? টেলোফেজ, ঠিক? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অলরেডি আছো তারাও তুমি জানো এই জিনিসটা, যে প্রোফেজ আর টেলোফেজ দুটো বিপরীত ধর্মী, অথবা প্রোফেজ
is opposite to telophase. ওকে, তো এখান থেকে প্রোফেজ ইজ অপোজিট টু টেলোফেজ বলতে তুমি কি বুঝছো? এখানে তুমি বেসিক্যালি যেটা বুঝবে সেটা হচ্ছে যে তুমি প্রোফেসে যা যা দেখেছিলে, প্রোফেসে কি দেখেছিলে? প্রোফেসে দেখেছিলে কি, যে ক্রোম্যাটিন নেটওয়ার্ক কন্ডেনসেশন। তাহলে টেলোফেজে কি দেখবে? টেলোফেজে দেখবে ক্রোম্যাটিন নেটওয়ার্ক রিঅ্যাপিয়ার্স, তাই তো? ও আবার ওটা ক্রোম্যাটিক নেটওয়ার্কের দিকে যাচ্ছে, মানে ওটা এখন কন্ডেনসেশনটা আর হচ্ছে না, এখন ও আস্তে আস্তে খুলছে জিনিসটা, ঠিক? সেকেন্ড পয়েন্ট দেখলাম, এর মধ্যে দেখেছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স। এর মধ্যে কি দেখবো? নিউক্লিয়ার মেমব্রেন অ্যাপিয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি তুমি এই দুটো 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য মোর দ্যান ইনাফ, এর বেশি এটা এখান থেকে জিজ্ঞেস করবে না। তো তুমি যা যা দেখেছিলে যে ক্রোম্যাটিন জালিকাগুলো বা ক্রোম্যাটিন নেটওয়ার্কটা আস্তে আস্তে কন্ডেন্স হচ্ছিল, এখানে এটা খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখবো? নিউক্লিয়ার মেমব্রেনটা ওখানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আবার রিঅ্যাপিয়ার করছে, ঠিক আছে? স্পিন্ডেল ফাইবার ওখানে তৈরি হয়েছিল, এখানে স্পিন্ডেল ফাইবার পুরো কমপ্লিট গায়েব, মানে এখানে আর স্পিন্ডেল ফাইবার থাকবে না, হলো? আচ্ছা, এবার তারপরে যে ফেজটা, এই এতক্ষণ যা যা আমরা 4টে ফেজ দেখলাম, ঠিক আছে? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে, মেটাফেজ, এগুলোকে আমরা কিসের অন্তর্গত করি? বা ইট ইজ আ পার্ট অফ ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? ইট ইজ আ পার্ট অফ ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস, কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে তৈরি করা, মানে টু জেনেসিস যাকে বলবো, ঠিক আছে? নিউক্লিয়াসকে তৈরি করা। তো নিউক্লিয়াসকে তৈরি করাকে আমি কি বলবো? বা প্রোডাকশন বলি, এটা আরো বেটার হবে, ঠিক আছে? তো নিউক্লিয়াসকে প্রডিউস করাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। তো এতক্ষণ এই যে 4টে স্টেপ দেখলাম ক্যারিওকাইনেসিসের, কি কি দেখলাম? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, ঠিক আছে? মাথায় থাকলো? আচ্ছা, তাহলে এবার আমার নিউক্লিয়াসটা, তাহলে এখন এই যে পজিশনটা এখন হলো, ক্রিয়েট হলো, এবার এখানে একটা সেলের ভেতর এখন কিন্তু দুটো নিউক্লিয়াস, এখন কি দরকার? এখন দরকার হচ্ছে যে এই সাইটোপ্লাজমটাকে মাঝখান থেকে ডিভাইড করে দেওয়া, এই সাইটোপ্লাজমটাকে মাঝখান থেকে এরকমভাবে কেটে ফেলা, ঠিক? যদি এইটা না হয়, মানে একটা সেল যার মধ্যে অনেক কটা নিউক্লিয়াস, তাকে আমরা বলি সিনসাইটিয়াম। কি বলি? সিনসাইটিয়াম মানে মাল্টি নিউক্লিয়েটেড, যার মধ্যে অনেক কটা নিউক্লিয়াস আছে। মাল্টি নিউক্লিয়েটেড কথাটা মানে হচ্ছে যে একটা সেলের মধ্যে অনেক কটা নিউক্লিয়াস, আর সেই পজিশনটাকে আমি কি বলবো? সিনসাইটিয়াম, ঠিক? সিনসাইটিয়াম যাতে না হয় তার জন্য আমাদের কি দরকার? সাইটোকাইনেসিস, লাস্ট ফেজ সাইটোকাইনেসিস, ঠিক আছে? তাহলে সাইটোকাইনেসিসে কি হচ্ছে এখানে? বেসিক্যালি সাইটোকাইনেসিসে আমার সাইটোপ্লাজমটা ডিভাইড হচ্ছে। অনেক বইতে ক্যারিওকাইনেসিসের কথাটা মানে লেখা আছে, দেখবে যে নিউক্লিয়াস ডিভিশন, কাইনেসিসকে ডিভিশন হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি তুমি প্রোটিনের রেসপেক্টে বা অন্য রেসপেক্টে দেখো, তো কোনো জিনিসকে অ্যাক্টিভেট হওয়াকে কাইনেসিস বলে। তো এখানে নিউক্লিয়াসকে প্রোডাকশনকে আমি বলবো এখানে কাইনেসিস, ঠিক আছে? তো এটা তোমার সুবিধার্থে, তোমার বুঝতে এটা সুবিধা হবে, ঠিক আছে? বা নিউক্লিয়াস ডিভিশনকে আমি বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের ডিভিশনকে আমি বলবো সাইটোকাইনেসিস, ঠিক? আচ্ছা, খুব ভালো কথা। তো এবার সাইটোকাইনেসিসের মধ্যে কি আসছে? সাইটোকাইনেসিসের মধ্যে জেনারেলি আমার এখানে সাইটোপ্লাজমটা ডিভাইড হবে। তো এখানে প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে বারবার কোয়েশ্চেনটা আসে যে প্লান্ট সেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাইটোকাইনেসিস অফ প্লান্ট সেল অ্যান্ড হোয়াট ইজ দ্য
অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাইটোকাইনেসিস অফ প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। তো প্লান্ট সেলে যদি আমি দেখি, প্লান্ট সেলের একটা গঠন আছে বা স্ট্রাকচার আছে, একটা শেপ আছে, বিকজ অফ সেল ওয়াল। এখানে একটা সেল ওয়াল স্ট্রাকচার আছে। এই সেল ওয়ালের পর যখন এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস আছে, তো এর মাঝখানে একটা সেল প্লেট তৈরি হয়। এই সেল প্লেটটা এখন বাইরের দিকে যায়, এক্সটেন্ড হয়। এই সেল প্লেটটা মাঝখান থেকে তৈরি হয়, বাইরের দিকে যাবে। আর এখানে কি হবে, এর ক্ষেত্রে এখান থেকে এরকম একটা খাঁজ বা ফাড়ো তৈরি হবে। কি তৈরি হবে? ফাড়ো। ঠিক আছে, এই ফাড়োটা যে তৈরি হলো সেটা এখন ভেতরের দিকে যাবে, ঠিক, দিয়ে এটা ডিভাইড করে যাবে। তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে আমি কি দেখলাম? সেল প্লেট, আর এর ডিরেকশন কি দেখলাম? ইনসাইড টু আউটসাইড, ভিতর থেকে বাইরে। আর অ্যানিমেলের ক্ষেত্রে কি দেখলাম? খাঁজ অথবা ফাড়ো, ফরমেশন অফ ফাড়ো। আর সেকেন্ড জিনিস কি দেখলাম? এর ডিরেকশন কোথায়? বাইরে থেকে ভেতরে, ফ্রম আউটসাইড টু ইনসাইড। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা আমি বেসিক্যালি বলিনি সেটা হচ্ছে যে সেল সাইকেল বা সেল ডিভিশনের মধ্যে প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে একটুখানি মাইটোসিসটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট? যে অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমি এই সেন্ট্রিওল স্ট্রাকচারটাকে দেখতে পেয়েছিলাম, এখানে একটা এখানে এই সেন্ট্রিওল স্ট্রাকচারটা একটা একটা করে চলে গেছিল। বাট প্লান্ট সেলের মধ্যে এই সেন্ট্রিওলটা নেই। প্লান্ট সেলে এই সেন্ট্রিওলটা হয় না। প্লান্ট সেলে কি হয়? প্লান্ট সেলে যেহেতু এই সেন্ট্রিওলটা হয় না, ওখানে ডাইরেক্ট ওই মাইক্রোটিবিউলসগুলোই ফর্ম করে নিজেকে ছিঁড়ে নেয়। ঠিক আছে, তো যদি তোমাকে আঁকতে দেয়, যদি তোমাকে সেল সাইকেল আঁকতে দেয় শর্ট কোয়েশ্চেনের জন্য, তো তুমি ওখানে সেল সাইকেলে ভুল করো। যদি প্লান্ট সেল, আগে কোয়েশ্চেনটা দেখবে যে ওটা প্লান্ট সেলে চেয়েছে না অ্যানিমাল সেলে চেয়েছে। যদি প্লান্ট সেলে চায় তাহলে ভুল করো, এখানে তুমি সেন্ট্রিওল আঁকবে না, পুরো আঁকাটা জিরো, কেটে জিরো করে দেবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই তাহলে স্টপ করি। তাহলে আজকে আমরা এখানে জেনারেলি কি শিখলাম? জেনারেলি আমরা শিখলাম এখানে সেল সাইকেলের ব্যাপারে, সেল ডিভিশনের ব্যাপারে, আর মাইটোসিসের সম্বন্ধে। ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবে এটার ব্যাপারে। আর তোমরা এখানে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কোনোদিন ভুলবে না। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখানে আমার কাছে পড়ার জন্য। হ্যাঁ, এখানে আরও ফ্যাকাল্টিস পাওয়া যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুরই পুরো নিটের কমপ্লিট কভারেজ আছে। তা তোমরা অবশ্যই এখানে নিচে দেওয়া ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। ঠিক আছে, আর যদি কারো কোনো ডাউট থাকে অলওয়েজ অ্যাভেলেবেল, তোমরা এখানে কমেন্ট ছাড়তে পারো। ওকে, বাই বাই, টাটা।